জয়হিন্দ বন্ধুরা, লাইফ ইস রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো চলো তোমাদের আজকে কিছু মোটিভেট কথা বলবো। সঙ্গে থাকছে তোমাদের যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের যে ব্যাপারটা, সেটা তোমাদের ক্লিয়ার করব। তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেটে সবাই বলছে যে পরীক্ষার আগে বের করতে। তোমাদের যে ফরম্যাটটা দেওয়া হয়েছে নোটিফিকেশনে, ওটা শুধু তোমাদের নয়, ওটা যে কোনো চাকরির পরীক্ষায় তোমাদের ওই ফরম্যাটটা আগে দিয়ে দেয় নোটিফিকেশনের সময়, ঠিক আছে? অনেকেই বলছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে দাদা আমাদের কাস্ট সার্টিফিকেট কবে বের করবে, আমাদের কি অ্যাপ্লাইয়ের সময় কাস্ট সার্টিফিকেটটা বের করতে হবে? এবার অনেকেই বলছে যে অ্যাপ্লিকেশনের সময় কাস্ট সার্টিফিকেট বের করতে হবে, না হলে হবে না। তোমরা অনেক কনফিউজের মধ্যে আছো। তোমাদের কনফিউজের কোনো কারণ নেই, আর কনফিউজ আগের দিন ক্লিয়ার করে দিয়েছি। তোমরা তারপরেও তোমরা বুঝতে পারছো না, তাও জিজ্ঞাসা করছো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? পুরোটা না দেখলে কিছুই বুঝতে পারবে না। তো তোমাদের পরীক্ষাটা আগে দাও, ঠিক আছে? আগে পরীক্ষা বস, পরীক্ষা না দিয়ে কোনো কিছু ফরম্যাট ওইসব চাবে না, ঠিক আছে? তুমি এখনও পরীক্ষা দিতে পারো না, ফরম্যাট নিয়ে তোমরা এখনই ফর্ম ফিল আপের কথা ভাবো। তোমাদের ওই ফরম্যাটটা বের করতে হবে, করার পরে ডকুমেন্টসের সাথে সব কিছু বুঝতে পারবে কীভাবে কী করতে হবে, ঠিক আছে? ফরম্যাটটা বের করতে হবে, অনেক ডকুমেন্টস তৈরি করতে হবে নিজেদের, করে তারপরে তোমাদের এসডিওতে যেতে হবে, ঠিক আছে? এসডিওতে গেলে ওখান থেকে তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ইস্যু করে দেবে। ওই ফর্মের ওপরে ফরম্যাটটার ওপরে একটা সিলমোহর দিয়ে দেবে আর একটা সিগনেচার করে দেবে, ঠিক আছে? তো তোমরা এটা ভেবো না যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ওই যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাস্ট সার্টিফিকেট যেটা স্টেট লেভেলে, ওরকম একটা সার্টিফিকেট দিয়ে দেবে সেন্ট্রালে। তো এমনটা ভেবো না, ঠিক আছে? ওটাই তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট হয়ে যাবে, ওই ফরম্যাটটাই। তো যাই হোক, তোমাদের এই পার্টটা বোঝাতে পারলাম আশা করি। তো চলো তোমাদের কি মধুর মধুর মোটিভেট জিনিস আছে সেগুলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, একটা কাহিনী শোনাবো আজকে, যেটা আমার বাস্তব কাহিনী, ঠিক আছে? এই কাহিনী শুনে তোমরা আশা করি অনেকটা নিজেদেরকে আয়ত্তের আনতে পারবে, ঠিক আছে? ডিমোটিভেট হবে না, আর নিজেদের প্রতি সাহস বা মনোবলটা না হারিয়ে জেদটা আরও তোমাদের আকৃষ্ট করে তুলবে। তো চলো, আমি প্র্যাকটিসে যেতাম। আমার এলাকায় আমার পরিস্থিতি খুব একটা ভালো না, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি ভালো স্বাভাবিক জীবনযাপন করতাম। বাড়ির থেকে যখন বেরোতাম, সকালে প্র্যাকটিসে যেতাম, পড়তে যখন যেতাম কম্বাইন্ডে, ঠিক আছে? প্রথম যখন যাত্রা শুরু করি 2015-16 সালের কথা বলছি। তো তখন থেকে যাত্রা যখন শুরু করতাম, পড়তে যেতাম, কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে যত বছর যাচ্ছে তত চাকরির দিকে হাই খাই, ঠিক আছে? চাকরি হচ্ছে না, সবাই বেরিয়ে যাচ্ছে, ভালো ভালো বড় লোকের ছেলেরা, ঠিক আছে? টাকা পয়সা দিয়ে স্টেট লেভেলে ঢুকে যাচ্ছে। তো সেই সব বন্ধুদের দেখে খুব ডিমোটিভেট হতাম, আর খারাপ লাগতো যে সবাই বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে 2016, 17, 18, 19 এইভাবে পেরোতেই থাকছে, ঠিক আছে? তো যখন 4-5-6 বছর যখন এরকম চলতে থাকে, তখন চাকরি হচ্ছে না। চাকরি না পাওয়ার জন্য গ্রামের সবার থেকে অপমান, লাঞ্ছনা, ঠিক আছে? অনেক কিছু শুনতে হতো, দেখতে হতো, অপমানিত হতে হতো। সবাই বলতো চাকরি বাকরি হবে না, তোর বাপের কিছু নাই, তোর বাপের পয়সা নাই, তুই চাকরির জন্য আশা করছিস, এটা স্বপ্ন দেখছিস, স্বপ্নের জগতে ভাসছিস, স্বপ্ন দেখা বন্ধ কর, অন্য ধান্দা খোঁজ, ঠিক আছে? তো সবসময় আমি বাজার এলাকায় বেশিরভাগ থাকতাম। আমাদের একটা গ্রুপ ছিল, আড্ডা দেওয়ার গ্রুপ, আড্ডা দিতাম, ভিডিও ইউটিউবেই ক্লাস করতাম। তখন আর বাড়িতে বই টই নিয়ে পড়তাম না, যখন চাকরি হচ্ছে না। এত দীর্ঘ বছর ধরে যখন আমি ট্রাই করছি, যখন পাচ্ছি না, তখন হলো আর বাড়িতে ওই লোক দেখানো পড়া বন্ধ করে দিলাম, দিয়ে ইউটিউবে ভিডিও দেখতাম, অঙ্কের ক্লাস, হেডফোন কানে লাগিয়ে বা সাউন্ড কম দিয়ে, ঠিক আছে? ভিডিও দেখতাম। সবাই মনে করতো যে ও ড্রিম 11-10 খেলছে, ঠিক আছে? মোবাইলে এখন তো আজকাল নবযুগের ছেলেমেয়েরা সব জুয়া খেলছে, ও সেই 8-10 জনের মতো। তো মনে আমি আমার কাজটা আমি চালিয়ে যেতাম, ঠিক আছে? যে যা ভাবুক, আর ভাবতে দাও তাদের। তো মনে একটাই জিনিস ভাবতাম, গ্রামে আমি এতটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে গেছি। কি বলবো, একটা ছেলে কতটা খারাপ হতে পারে, গ্রামের সবাই তোমাকে খারাপ বলছে, তখন তুমি কতটা খারাপ লাগবে তোমার। তো কিচ্ছু মাইন্ডে করতাম না, যে যা ভাবে আমাকে নিয়ে ভাবো, আমি আমার মনের থেকে আমি ভালো, আমি সঠিক জায়গায় আছি, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কে কী বললো আমার কিছু এসে যায় না। তো মনে একটাই টার্গেট নিতাম, যে একদিন এই ছেলেটা কিছু করে দেখাবে, আর সেদিন সবাই চমকে যাবে যে ও কি করে পেলো,
ও কি করে সম্ভব করলো, এই অসম্ভব জিনিস ও কি করে সম্ভব করলো, যা তাক লেগে যায়, ঠিক আছে, হা হুতাশ হয়ে যায়। এমন মানে ধান্দা ছিল যে একদিন দেখাবো, চমক দেখাবো। তো এইভাবে নিজের কাজ চালিয়ে যেতাম। প্র্যাকটিসে যখন যেতাম সকালবেলা, তখন বাজার এলাকায় যে চায়ের দোকান আছে, দাদুর চায়ের দোকানে কিছু লোক থাকতো, যেসব লোকেরা সবসময় আমাকে নিয়ে সমালোচনাই করতো। তাদের কাজ শুধু সমালোচনা করা, বাড়িতে ভাত খাওয়া আর ওই দোকানে এসে চা খাওয়া আর আমাকে নিয়ে শোনা করা। দৈনন্দিন জীবনে তাদের এটাই কাজ ছিল। তো আমার সামনাসামনি কেউ কখনো বলতো না। একদিন আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো আমি অনেকটা রাস্তা পেরিয়ে গেছি সাইকেল নিয়ে, আর পিছন থেকে বলছে ওরা আমাকে নিয়ে। তো আমার কানে কিছু একটা আভাস গেল যে ব্যারিস্টার যাচ্ছে, দেখো রোজ দৌড়াতে যায়, পারে না লোক দেখাতে, চাকরি হবে না কিছু না, লোক দেখানো দেখিয়ে বেড়াই, এত বড় ছেলে বাপের হোটেলে বসে বসে খাচ্ছে। তো আমাকে আমার যে সকল মানে পরিচিত থাকতো, মানে সবাই তো পরিচিত, যারা আমার ক্লোজ থাকতো বাজার এলাকায়, তারা আমাকে বলতো যে ভাই তোর নিয়ে এরকম সমালোচনা করছে, এরকম রাস্তাঘাটে এরকম হচ্ছে, কী ব্যাপার, তুই একটা কাজ বাজ জোগাড় কর, নাহলে সবার কাছে এরকম। এবার বয়সটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে, সবাই বলতো এত বড় ছেলে, বিয়ে করার কোনো চিন্তা নেই, কোনো স্বাভাবিক, এটাও তো স্বাভাবিক না। তো আমি বলতাম মনে মনে যে আমি বিয়ে করি না করি, আমি কি করবো না করবো, তাদের কাছে আমি কৈফিয়ত দেবো নাকি। তো আমার একটা দাদু সম্পর্কে আছে, উনি আমাকে মানে দাদু সম্পর্কে হয় ইয়ার্কি মেরেও আমাকে মানে খোঁচা মারা কথা বলতো। তো আমাকে বলছে কিরে শালা, শালা সমান থেকে বলে কথা বলতো, ঠিক আছে, বলতো কিরে শালা আর কতদিন, বয়স তো হচ্ছে নাকি, বুড়ো হয়ে যাচ্ছিস, তো ভাবনা কিছু কর নাকি বাড়িতে বলবো। তো আমি আর বলতো যে কবে কি করবি বিয়ে থা। তো আমি একদম মুখের উপরে প্রতিদিন এই একই ডায়লগ, কমন ডায়লগ শুনতে শুনতে আমার কানের পোকা এমনি বেরিয়ে গেছে। তো একটাই কথা, তো সে দাদুকে বলেছিলাম যে দাদু তুমি মরবা কবে বলো, তুমি তোমারও তো বয়স হয়েছে, কবে মরবা বলো। আমিও হাসতে হাসতে মজার চলে, ঠিক আছে, উনিও হাসতে দেখি, তারপর থেকে দেখি আস্তে আস্তে আমাকে বলা কমিয়ে দিয়েছে। তো এইরকম মানে গ্রামে আমি মানে খারাপের দিকে চলে গেছিলাম, এক কথায় যেটা বলে যে কুড়ে ছেলে, ঠিক আছে। তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে, ওই মাইন্ডের মধ্যে ওই সমস্ত সমালোচনা শোনার পর ডিমোটিভেট আমারও হতো, ঠিক আছে। ডিমোটিভেট জিনিসগুলো মাথায় আসলে তখন অন্য চিন্তাভাবনায় ঢুকে যেতে হয়, মন মেজাজ ভালো থাকে না। তো সব কিছু কাটিয়ে নিজের মধ্যে চেপে রেখে জেদ এনেছিলাম, যে আমাকে পেতেই হবে। তো তোমাদের জেদের কথাটা পরে বলছি। তো এইভাবে তারপরে পরীক্ষা দিতে দিতে স্টাফ সিলেকশনের টার্গেট নিয়েছিলাম যে এবার 2023 আমি বাঁধাবোই যে করে, আর না বাঁধাতে পারলে আমি নিজের মতো খুলে নেবো, বাইরে এই দেশে আর থাকবো না, 2-5 বছর থেকে আসবো, যাতে বাড়ি এসে সবাই চেনে। তো আমি বুঝতে পারছিলাম যে 2023 আমি বাঁধাতে পারবো, আর আমার পুরো কনফিডেন্স ছিল এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো, এবার পরীক্ষায় আমি টেনে দিতে পারবো, আর সব স্টেপগুলো একা একা আমি পার করতে পারবো। আমার কাছে মানে 7টা বছর যখন খাটলাম, তখন 7টা বছরের পরে সেই মানে একটা রাস্তাতে যদি নতুন যাও তুমি, তোমার কাছে নতুন লাগবে, সময়টাও তোমার কাছে সময় একই লাগবে, কিন্তু তোমার মনে হবে যেন অনেক সময়ের রাস্তা, অনেক সময় আসছে এই রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি, অনেকটা সময় লাগবে। যখন 1বার থেকে 5বার যাবে, তারপরে তোমার সময়টা এমনিতেই কমে যাবে, তোমার তো সব চেনা জানা হয়ে যাচ্ছে যে ওই জায়গায় এই জিনিসটা, এই মানে একটা আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, আইডেন্টি মার্ক হয়ে যাচ্ছে, তখন তোমার সময় কমে লাগবে। তো ওই 1 বছর 2 বছর তারপরে 7 বছর যখন খাটলাম, সেই 7 বছরের পরে তোমার কাছে জল ফ্যান যে কী কোশ্চেন আসবে না আসবে, কীভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তো পরীক্ষা দিলাম, ভালো হলো, এক করে ধাপ হয়ে গেলো সব কিছু। যখন আমি রানে পাস করলাম, তখন গ্রামে সবাই ভেসে গেল যে অমুকের ছেলে চাকরি পেয়েছে, আর সবাই হা হুতায়। যেটা আমি ভেবেছিলাম যে সবাইকে চমকে দেবো, সেই চমকানো জিনিসটা আমি করেছিলাম, আর সবাই চমকে গেছিলো, হা হুতাশ করছে যে কি। তো আমার যেসব ক্লোজ ফ্রেন্ডরা ছিল তারা বলছে যে কিরে ভাই তুই কি এমন করলি, সবাই তোকে নিয়ে হা হুতাশ করছে কেন, তুই কি এই কাজটা করতে পারিস না, তুই কি চাকরি পাওয়ার যোগ্য না, সবাই তোকে নিয়ে হা হুতাশ করছে কেন, গ্রাম সব ভেসে যাচ্ছে, গ্রামে তো আরও অনেকেই চাকরি পেয়েছে, তাদের নিয়ে এত মানে করিনি, উল্লাস করিনি, তোর নিয়ে এত উল্লাস হচ্ছে কেন গ্রামে। আমি বলছি বন্ধু এই উল্লাসটা দেখতে চেয়েছিলাম তাদের মধ্যে, ঠিক আছে। তো তোমরা এমন কিছু করো জীবনে
যে সেই উল্লাসটা তোমাদের এলাকায় হয়, ঠিক আছে? উল্লাস জীবনে যদি না করাতে পারো তাহলে তুমি মনে করো তোমার কোনো ক্রেডিট নেই। তো জীবনে যদি কিছু করতে চাও তাহলে তোমাদের তিনটে জিনিস নিজের মধ্যে আনতে হবে। এক হচ্ছে জেদ, যে আমাকে করতেই হবে, হবে না বলে কোনো কিছু আমার ডায়েরিতে লেখা নেই। দুই, যেটা হচ্ছে রাগ করে তোমাকে ভালো রাগটা তোমাকে দেখাতে হবে, যে যত সময় পর্যন্ত, ধরো 2 ঘন্টা 5 ঘন্টা কেন, সারা রাত লাগিয়ে দাও, যে সারা রাত লাগিয়ে দাও যে আমার এই পড়াটা যতক্ষণ না আমি তুলতে পারবো ততক্ষণ আমি খাওয়া দাওয়া বন্ধ, খাবও না, কিছুও করবো না, সারাক্ষণ এই বইয়ের পিছনে। আর 3, ত্যাগ। তোমাদের ত্যাগ করতে হবে। কোন কোন জিনিসগুলো তোমাদের ত্যাগ করতে হবে? তোমরা অনুষ্ঠানে ঘোরা বন্ধ করো, যে কোনো জায়গায়, মানে রিলেটিভ বাড়ি হোক, যে কোনো জায়গায় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, মানে ফিল্ডিং মারা যেটা বলে, ঠিক আছে? তো যেটা যে বাজে জিনিসগুলো, তোমাদের বন্ধুদের সাথে আড্ডা মারা, এই সমস্ত জিনিস তোমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে। এই একটা বছর তোমাদের গ্রাম থেকে, কেন বাড়ির থেকে তোমাদের বেরোনো চলবে না। তো বন্ধুরা, তোমাদের এই 3টে জিনিস, জেদ, রাগ আর ত্যাগ, এই 3টে জিনিস যদি তোমরা তৈরি করতে পারো নিজেদের মধ্যে, তাহলে মনে করো কিছু করতে পারবে, আর না হলে কিচ্ছুই করতে পারবে না। জীবনের একটা বছর তোমরা ঘোরো, মজা মারো, সারা বছর প্রত্যেক বছরে এরকম করো। এবছর হলো না, পরের বছর দেখবো, পরের বছর হলো না, তারপরের বছর দেখবো, এই পরের বছর করতে করতে সারা জীবনটাই কেটে যাবে তোমাদের। ওই ফিল্ডিং মারতে মারতে, মেয়েদের পিছনে ফিল্ডিং মারতে মারতে তোমরা নিজেরাই হারিয়ে যাবে। তো একটা বছর পরিশ্রম করো, কষ্ট করো, দেখবে যাদের পিছনে তোমরা ফিল্ডিং মারতে যাও তারা তোমার পিছনে আসবে ফিল্ডিং মারতে, ঠিক আছে? তো হাল ছেড়ো না বন্ধুরা, ধৈর্য ধরে তোমরা অবশ্যই ফল তোমরা পাবে। কাজ করে যাও, ফলের আশা করো না। বালিশ মাথায় দিয়ে ভেবো না যে আমাদের তো কে কি বলেছো, আমার তো ভাগ্যে আছে, হবে, বা কোন জ্যোতিষীর কাছে হাত দেখাইছি তো সেই জ্যোতিষী বলেছে যে আমাদের চাকরি আছে কপালে, ওইভাবে বালিশ মাথায় দিয়ে ভেবো না, ঠিক আছে? একটা কথাই বলবো, যে তোমরা তো প্রতিদিন খাওয়া তোমাদের হয়ে যাচ্ছে, 3 বেলা তো 3 বেলা খেয়েই যাচ্ছ, তো একটা দিন বালিশ মাথায় দিয়ে ভাবো যে খাওয়া তো প্রতিদিনে চলে যাচ্ছে, তো আজকে বালিশ মাথায় দিয়ে ভাবি খাওয়াটা যায় কিনা, বাজার ঘাট করা লাগবে না, কিছু করা লাগবে না, তো খাওয়াটা কি যাবে? তো ঠিক সেই রকম বালিশ মাথায় দিয়ে হয়ে যাবে এটা না ভেবে কাজ করে যাও, ঠিক আছে? আজ পর্যন্ত কেউ কখনো বলতে পারবে না বিনা পরিশ্রমে আমি সাফল্য পেয়েছি। বিনা পরিশ্রমে কখনো সাফল্য পায় না। তুমি দেখছো যে ওই ছেলেটা বিনা পরিশ্রমে, ওর কোনো যোগ্য নেই, ও কীভাবে হঠাৎ করে পেয়ে গেল, কিন্তু ও যে কতটা মেহনত করেছে নিজের থেকে সেটা তুমি দেখোনি কোনোদিন, তুমি দেখতেও যাওনি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।